আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবককে জানাই আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে বহু প্রতীক্ষার পরে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্ন নম্বর বিভাজন ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো ইতিপূর্বেই আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ও প্রশ্ন নম্বর বিভাজন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এবং ধারাবাহিকতা স্বরূপ আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস, প্রশ্ন নম্বর বিভাজন ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি সাবজেক্ট, যতগুলো সাবজেক্টের উপরে বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে, তার 70% নাম্বার হবে ফাইনালে লিখিত পরীক্ষা, যেটাকে আমরা সামষ্টিক মূল্যায়ন বলে জানি, এবং বাকি 30% নাম্বার হবে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটাকে আমরা অন্যান্য সময়ে ক্লাসে বা বাড়ির কাজ হিসেবে, অ্যাসাইনমেন্ট হিসেবে জানি। অর্থাৎ বছর শেষে বার্ষিক পরীক্ষায় লিখিত পরীক্ষা যদি 100 মার্কেরও হয়, সেখান থেকে পার্সেন্টেজ করে 70% করে নাম্বার নিয়ে যাওয়া হবে এবং বাকি 30%-এর জন্য ক্লাসে শিক্ষকরা যে কাজগুলো করাবেন বা বাড়িতে যে অ্যাসাইনমেন্ট দিবেন সেগুলোর উপর থেকে নম্বর বিভাজন হবে বা নম্বর কাউন্ট করা হবে। তো আজকের ভিডিওতে আমি গণিত বিষয়ে ষষ্ঠ শ্রেণীর গণিতের সিলেবাস ও প্রশ্ন নম্বর বিভাজন পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি সাবজেক্টেরই এবং প্রত্যেক ক্লাসের প্রত্যেকটি বিষয়েরই পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন নম্বর এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি মডেল প্রশ্ন আলোচনা করব। তো সামনের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনারা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক আপনাদের সামনে আসবে না। অতএব যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসুন এবারে আমরা দেখি বার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম বা সিলেবাস, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে বছর শেষে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে যে যে অধ্যায়ের উপরে বা অভিজ্ঞতার আলোকে লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে সেই টপিকসগুলো আমরা দেখি বা সেই চ্যাপ্টারগুলো দেখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি। বার্ষিক পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে যে যে চ্যাপ্টারগুলোর উপরে, সেগুলো হলো ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, পৃষ্ঠা নাম্বার 103 থেকে 137। এরপরে রয়েছে দৈর্ঘ্যমাপী এই অধ্যায়টি, 138 থেকে 148 পৃষ্ঠা। এরপরে রয়েছে বীজগাণিতিক রাশির জগৎ, 149 থেকে 167 পৃষ্ঠা। তারপরে সরল সমীকরণ অধ্যায়, 168 থেকে 175 পৃষ্ঠা। এরপরে অধ্যায়টি হলো জ্যামিতিক আকৃতির গল্প, 190 থেকে 221 পৃষ্ঠা, এবং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, 222 থেকে 234 পৃষ্ঠা। এই অধ্যায়গুলো বা অভিজ্ঞতাগুলো থেকেই বার্ষিক পরীক্ষায় লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে, যেখানে 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং সেখান থেকে গড় করে পার্সেন্টেজ করে 70 মার্কস নিয়ে নেওয়া হবে এবং বাকি 30%-এর জন্য শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ অ্যাসাইনমেন্ট জাতীয় কাজ দেওয়া হবে। আসুন এবারে আমরা দেখি শিক্ষণকালীন মূল্যায়ন বা অ্যাসাইনমেন্ট জাতীয় যে কাজ, যেটাকে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন বলে থাকি, যেখান থেকে 30% নাম্বার নেওয়া হবে, সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে বা কি কি ধরনের কাজ দেওয়া হবে। সেখানে কাজগুলো দেওয়া হবে, একটা হলো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, সেখান থেকে নম্বর থাকবে 10। তারপরে থাকবে অনুসন্ধানমূলক কাজ, এখানেও নম্বর থাকবে 10, এবং শ্রেণীর কাজ, এখানেও নম্বর থাকবে 10, মোট 30। তো এই যে 3 ধরনের কাজ, এই সম্পর্কে কিছু নমুনা প্রশ্ন আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি। যেমন প্রথমে যে ব্যবহারিক কাজের কথা আছে, সেই ব্যবহারিক কাজের নমুনা প্রশ্ন এরকম হবে, জীবন ঘনিষ্ঠ কোনো বিষয়ে, আমাদের দৈনন্দিন জীবনের কোনো বিষয়ে এরকম কোনো বিষয়ে প্রশ্ন করা হবে। যেমন এখানে একটা নমুনা প্রশ্ন রয়েছে যে অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পারিবারিক বাজার খরচ, লেখাপড়ার খরচ,
যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। বিগত 6 মাসের গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করবে। এবং লক্ষ্য করুন এখানে মাসওয়ারি প্রত্যেকটি খাতের খরচ লেখার জন্য ঘর করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি খরচের খাতের জন্য জানুয়ারি থেকে জুন কোন মাসে কত খরচ হয়েছে সেগুলো লিখতে হবে। এরপর থাকবে এগুলো রিলেটেড যে প্রশ্ন বা কাজগুলো করতে হবে সেগুলো। যেমন এই তালিকা ব্যবহার করে শিক্ষার্থীরা নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। যেমন তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো, বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো, তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো, তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। এরকম ক থেকে ঘ পর্যন্ত 4টি প্রশ্ন এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই তালিকাটি ব্যবহার করেই গণিতের সূত্র বা গড় অধ্যায়ের যে সূত্র আছে সেগুলো ব্যবহার করে কাজগুলো করতে হবে। এবং কাজগুলো করার জন্য গত 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রত্যেকটি খাতওয়ারি যত খরচ হয়েছে, বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ ইত্যাদি, সেই খরচের ঘরগুলো পূরণ করে সেখান থেকে তথ্য উপাত্ত নিয়ে কাজগুলো করতে হবে। এবার হলো পরবর্তী কাজ, পরবর্তী প্রশ্ন যেখান থেকে থাকবে 10 নম্বর অনুসন্ধানমূলক কাজ। সেখানে একটা নমুনা প্রশ্ন এরকম হতে পারে, স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। শিক্ষণকালীন মূল্যায়নের সর্বশেষ আইটেমটি হলো শ্রেণীর কাজ, যেখান থেকে থাকবে আলো 10 নম্বর। সেগুলো হলো শ্রেণীর কাজ, যেমন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, এরকম কোনো কাজ। এগুলোর একটি নমুনা প্রশ্ন এরকম হতে পারে, যেমন একটি একক কাজ স্যার দিতে পারেন, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এখান থেকেও থাকবে 10 নম্বর। তো এভাবে শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বর বিভাজিত হবে 3 ধরনের কাজে, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, তারপরে অনুসন্ধানমূলক কাজ এবং শ্রেণীর কাজ। এই 3 ধরনের কাজে 3 × 30 মার্ক বিভাজিত হবে। আমরা শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বরের নম্বর বিভাজন এবং পরীক্ষা পদ্ধতি এবং নমুনা প্রশ্ন দেখলাম, যেখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে 10, অনুসন্ধানমূলক কাজে 10 এবং শ্রেণীর কাজে 10 থাকবে। বাকি 70 মার্কসের জন্য 100 মার্কের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন আমরা দেখব। সেখানে 1 নম্বরে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 2 ধরনের। 1 নম্বরে হলো বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে ইংরেজিতে সংক্ষেপে এমসিকিউ বলা হয়। সেখানে 15টি প্রশ্ন থাকবে এবং 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15টিতে মার্ক থাকবে 15 × 1 15। এবং আরও এক ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, সেটি হলো এক কথায় উত্তর। এখানে 10টি এক কথায় উত্তর জাতীয় প্রশ্ন থাকবে এবং 10টিতে মার্কস থাকবে 10। নৈর্ব্যক্তিক প্রশ্নের পরে এবারে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সেখানে 13টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ এর উত্তর সংক্ষিপ্ত আকারে দিতে হবে এবং এক একটি প্রশ্নে মার্কস থাকবে 2 এবং 13টি প্রশ্নে মার্কস হবে 26। এবং এর পরবর্তীতে থাকবে রচনামূলক প্রশ্ন, যেগুলো দৃশ্যপট নির্ভর। এবং দৃশ্যপট বলতে আমরা অনেকটা উদ্দীপক জাতীয় কথা বুঝে থাকি। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকবে, অর্থাৎ একটি প্রশ্নে যে টোটালে 7 মার্কস থাকবে, সেই 7 মার্কসকে আবার একাধিক অংশে ভাগ করে এক একটি প্রশ্ন তৈরি করা হবে। যেমন একটি প্রশ্নের 2টি অংশ থাকবে, 2টি অংশে মার্কস হবে 3 + 4 অথবা 1 + 2 + 4 অথবা 1 + 3 + 3 অথবা 2 + 2 + 3। এভাবে একটি প্রশ্নে 2টি বা 3টি ভাগ থাকতে পারে। সব মিলে প্রত্যেকটি রচনামূলক উত্তর প্রশ্নে মার্কস থাকবে 7 এবং এখানে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে 10টি প্রশ্নের মধ্য থেকে এবং 7টি প্রশ্নে 7 করে 49 নাম্বার। এই মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং এখান থেকে যে মার্কস পাওয়া যাবে সেগুলোকে 70% করে নিতে হবে। এবং শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নের যে অ্যাসাইনমেন্ট জাতীয় কাজ, ওখানে যে 30 নম্বর ছিল, সেই 30 নম্বরেও যত নাম্বার পাওয়া যায় পার্সেন্টেজ আকারে 70 মার্কস থেকে
অর্থাৎ 100 নম্বরের মধ্য থেকে 70% যে নাম্বার পাওয়া যায় ওই 30 মার্কের সাথে যোগ হয়ে টোটালে ফলাফল হবে এবং এভাবে ফলাফল তৈরি করে শিক্ষার্থীর মান নির্ণয় করা হবে বা মেধাক্রম নির্ণয় করা হবে। এবারে আমরা রচনামূলক প্রশ্নে একটি দৃশ্যপট নির্ভর প্রশ্নের নমুনা দেখব। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো এবং আপডেটগুলো নিয়মিত পাওয়ার জন্য এবং অন্যান্য সকল বিষয়ের পরীক্ষার সাজেশন, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ইত্যাদি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবারে আমরা দেখি একটি রচনামূলক বা দৃশ্যপট নির্ভর প্রশ্নের নমুনা কীরকম হতে পারে। যেমন এখানে একটি প্রশ্নের উদাহরণ এরকম হতে পারে, একটি উদ্দীপকের মতো, একজন ব্যক্তি তার মোট সম্পত্তির অংশ নিজের জন্য এবং এত অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য 6 লক্ষ টাকা। তো এখান থেকে দুটি প্রশ্ন করা হয়েছে, একটি হলো 3 মার্কসের আর একটি হলো 4 মার্কসের, মোট 7। ক নম্বরে যে প্রশ্ন করা হয়েছে, প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল, এবং খ নম্বরে প্রশ্নটি হলো উক্ত ব্যক্তির স্ত্রী এবং এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে দুটি প্রশ্নের উত্তরই প্রদত্ত উদ্দীপকটির মধ্য থেকে করা হবে। এটাই একটা দৃশ্যপট বা উদ্দীপক বলে থাকতাম আমরা, যেটা বিগত দিনে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি সকলের উপকারে আসবে এবং পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।